আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেটি নিয়ে ছোট করে কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। আপনারা জানেন যে গত বছর 5 আগস্ট থেকে ভারতের নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন সময়ে কখনো খুব জোরে সোরে, কখনো সীমিত আকারে এটি আলোচনায় এসেছে সরকারের তরফ থেকে যে শেখ হাসিনাকে কবে, কখন, কিভাবে ফেরত পাবে বাংলাদেশ। বলা যায় যে এটি আসলে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং দেশের মানুষের কাছেও এটি চরম কৌতূহলের একটি বিষয়। একটা গোষ্ঠীর কাছে তো মারাত্মক কৌতূহলের বিষয়। এটা নিয়ে আসলে আমরা কথা বলেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে অনেক কথাই বলা হয়েছে। আমাদের বিশ্লেষণের সারমর্ম যেটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটি আসলে মনে হয়নি বা মনে হচ্ছে না। কিন্তু ইউনূস সরকার এবং সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার কথা শুনিয়েছেন, বলেছেন এইবার শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, নইলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়েও কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি একেবারে সাম্প্রতিক ঘটনা। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে আবার যখন নোট ভার্বাল পাঠানো হয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। কিন্তু ভারত আসলে এসব গায়ে মাখেনি। তারা খুব মানে কি বলবো এটিকে, যে কোন ধরনের প্রতিক্রিয়া তেমন না দেখিয়ে বলেছে যে প্রত্যর্পণের চিঠি আমরা পেয়েছি এবং এই সংক্রান্ত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভাবখানা এমন যে পরীক্ষা নিরীক্ষা হলে তারা জানাবেন। তো এটি আসলে আমাদের সরকারের, অন্তর্বর্তী সরকারের লোকজন আশাবাদী হয়েছেন এবং সেটা দেশের মানুষকে ঘটা করে জানিয়েছেন। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা কতদিন চলবে, কবে শেষ হবে, এটা কেউ বলতে পারে না। ইতিমধ্যে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা বলতে শুরু করেছেন, ভারত এখনো সাড়া দেয়নি, আমরা অপেক্ষায় আছি। তবে আশা করছেন যে এবার একটা জবাব তিনি পাবেন, বলেছিলেন কয়েকদিন আগে। কিন্তু এখন আবার বলছেন যদি তারা জবাব দেয় তো ভালো, না দিলেও এটির কারণে দুই দেশের সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি আটকে থাকবে না। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন তার ভিতর থেকে কিন্তু আমরা একটা জবাব পেতে পারি, সরাসরি না হলেও বার্তাটি কিন্তু স্পষ্ট বোঝা যাবে। কি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর? তার বক্তব্য হচ্ছে যে বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, মানে শেখ হাসিনার উপর নির্ভর করছে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং প্রধান সম্পাদক রাহুল কানওয়াল অনেকগুলো প্রশ্ন করেছেন তাকে। রাহুল কানওয়ালের একটি প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই সময়ে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হবে এমন আশাবাদও ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তার মনে হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত না হওয়ার কোনো কারণ নেই। আমারও তাই মনে হয়, আসলে এটির উন্নত না হয়ে উপায়ও নেই। দুটো প্রতিবেশী দেশ সম্পর্কের উন্নয়ন কিন্তু অপরিহার্য, যেটি পররাষ্ট্র উপদেষ্টার কথা কিন্তু বোঝা গেছে যে এই একটি ইস্যুর কারণে পুরো বিষয়টা কিন্তু কোথাও আটকে থাকবে না। যাই হোক, আপনারা তো জানেন যে বললাম একটু আগে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপর থেকে বাংলাদেশের সরকার আবার তৎপরতা শুরু করেছে, তাকে ফেরত পাওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক চাপ দেওয়া যায় কিনা সেটিও তারা ভেবে দেখছে। এরকম খবর পাওয়া গেছে যে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের একটি টিম খুব শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে, সেই আন্তর্জাতিক চাপটা জাতিসংঘের মাধ্যমে তারা দিতে চাচ্ছে, এমন কথাটিও শোনা যাচ্ছে। কিন্তু ভারতের যে অবস্থান, তারা একেবারেই চুপ করে আছে, পরীক্ষা নিরীক্ষার নামে তারা সময় নিচ্ছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথম দিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকারের তরফ থেকে যেরকম সোচ্চার হতে আমরা দেখেছি, ইদানিং আবার দেখছি যে একটু নীরব সরকার, চুপচাপ আছে, এটি নিয়ে খুব একটু উচ্চবাচ্য করছে না। ওই যে বললাম তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হলেও আমাদের সম্পর্ক আটকে থাকবে না। এই যে এটি তিনি বললেন, এই প্রেক্ষাপটে এস জয়শঙ্করের আজকের মানে শনিবারের যে বক্তব্যটি সেটি বেশ তাৎপর্যপূর্ণ। রাহুল কানওয়াল জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান
ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। কারণ এস জয়শঙ্কর বলেছেন যে তার ইচ্ছার উপর নির্ভর করবে তিনি কতদিন থাকবেন। তারপরে যখন সাংবাদিক প্রশ্নটি করছেন, বুঝতে হবে তিনি এখান থেকে আসলে একটি স্পষ্ট বার্তা বের করে নিয়ে আসতে চান। এর জবাবে জয়শঙ্কর কি বলেছেন? বলেছেন তিনি মানে শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন, তিনি সেখানে এখন যথাযথ মর্যাদায় আছেন, সম্মানের সঙ্গে আছেন, এটি আমরা বিভিন্ন সময় শুনেছি। জয়শঙ্কর বলছেন সেই পরিস্থিতির, যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন, মানে একটা গণ আন্দোলনের মুখে, ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল, মানে ভারতে যে তিনি আশ্রয় নিয়েছেন তার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে, ভারত সরকার জোর করে তাকে পাঠাবে না। এটি নিয়ে এর আগে একটি কন্টেন্টে আমরা বিশদ আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার আইসিসিতে যেতে চায়, যাওয়ার কথা বলেছিল, সেখানে গেলেও যে সুফল আসবে না সেটি নিয়ে আমরা কথা বলেছি। ইন্টারপোলের আশ্রয় নিতে চায়, ইন্টারপোলের মাধ্যমেও যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, যুক্তি তর্ক দিয়ে সে কথাগুলো আমরা বলেছি। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়, গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার বাইরে এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, শেখ হাসিনাকে আমরা ফেরত আনবো, এরকম প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। যাই হোক, শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে, এটি আমরা সকলেই কিন্তু প্রত্যক্ষ করছি, এটি স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই। এটা নিয়েও জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে জয়শঙ্কর অবশ্য বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে মানে নয়াদিল্লির যে অবস্থান এটি তিনি তুলে ধরেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি, মানে বাংলাদেশের সরকারের তরফ থেকে যে কথাগুলো, যে দাবিগুলো, যে আবেদনগুলো গেছে, সেখানে প্রস্তাবগুলো, সেগুলো থেকে তারা বুঝতে পেরেছেন। বলছেন আমরা শুনেছি আগে যেমন ভাবে নির্বাচন হতো, কারণ এর আগে 2-3টি নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়, সেই কথাগুলো সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেটিকেই আবার এস জয়শঙ্কর পয়েন্ট বানিয়েছেন, ইস্যু বানিয়েছেন। তিনি বলছেন নির্বাচন হতো যেমন, মানে গ্রহণযোগ্য নির্বাচন হতো না, এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের অনেকে অসন্তুষ্ট। এই জায়গায় তিনি বলছেন এটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে, মানে বাংলাদেশকে স্বচ্ছ নির্বাচন করতে হবে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ধরনের একটি নির্বাচন নিয়ে সামনের দিকে এগুচ্ছে, নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করছে বারবার, কিন্তু একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে এক পেশে একটা মেটিকুলাস ডিজাইনের আওতায়, মানে এটাকে কি বলা হয়, ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড একটা নির্বাচন করার দিকে তারা এগিয়ে যেতে চাচ্ছে। এটিকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলছেন তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, অনেক সংস্থা থেকে, গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগঠন থেকে পরামর্শ এসছে, প্রস্তাব এসছে, দাবি করা হয়েছে, বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেন করে অন্তর্বর্তী সরকার। যদিও অন্তর্বর্তী সরকারের সেই দিকে মনোযোগ নেই, তারা তাদের যে রূপরেখা সেই অনুযায়ী তারা চলছে। এবং জয়শঙ্কর বলছেন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইউনূস সরকার, এটি সবার কাছে পরিষ্কার। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের যে নিবন্ধন সেটি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। এসব নিয়ে আন্তর্জাতিক মহলে কিন্তু উদ্বেগ রয়েছে, যার এস জয়শঙ্করের কণ্ঠেও উচ্চারিত হলো। এখন যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে মানে উন্নত হওয়ার যে আশা করছেন জয়শঙ্কর, এবং তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করছেন এবং বলছেন যে আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন, এক পেশে ম্যানিপুলেটেড নির্বাচন হলে কি, যে কথা তিনি বলছেন এটি কি তারা মেনে নেবেন? ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিভিন্ন কর্নার থেকে তারা বলেছেন, ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বলেছেন যে বাংলাদেশে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয় সেটি তারা মেনে নেবে না। এই ধরনের বার্তাও তারা কিন্তু বিভিন্ন জনের মাধ্যমে দিয়েছে এই সরকারকে। এখন সরকার সেটি না শুনে সরকারের পথে ইউনূস সরকারের চিন্তা মতো এগিয়ে যাচ্ছেন। এই কারণেই প্রশ্ন উঠছে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক মানে যে দৃষ্টিভঙ্গি, এটিকে কতটা আপনার প্রকাশ করবে এটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা করেছেন যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক যে দাবিগুলো রয়েছে এইগুলোর দিকে মনোযোগ দেবেন, এবং তার ভিত্তিতে তিনি আশা করেন যে দুই দেশের মধ্যকার সম্পর্ক যেমন উন্নত হবে, বাংলাদেশেও গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির উন্নত হবে। আসলে বিষয়টি খুব ছোট, সংক্ষেপ করে যদি আমি বলি যে
ডক্টর এস জয়শঙ্করের বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে শেখ হাসিনার ফেরত আসা বাংলাদেশে এটা ভারতের হাতে নয়, মানে ভারত এটিকে সেভাবে দেখতেই চায় না। তারা তাকে অতিথির মর্যাদায় রেখেছে, যথাযথ মর্যাদা সম্মান দিয়ে তারা রেখেছে, ওই জায়গাটিতে তারা কোনো ব্যত্যয় ঘটাতে চায় না। তারা ফেরত আসার সিদ্ধান্তটি শেখ হাসিনার উপরেই ছাড়তে চান। তো বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই দুই দেশের সম্পর্কের বিষয়টিও কিন্তু এই গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে গণতান্ত্রিক হয় তাহলে তো স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ দেশে আসতে পারবে, শেখ হাসিনা আসতে পারবেন, আইনানুগ ভাবে তাকে বিচারের মুখোমুখি যদি তাকে করা যায় তিনি হবেন। কিন্তু তা না করে এক পেশে নির্বাচন, ম্যানিপুলেটেড নির্বাচন করে ইউনিক নির্বাচন করবার যে মানে প্রোপাগান্ডা বা যে কথা বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এটি বললে আসলে দুই দেশের সম্পর্কেও তেমন কোনো উন্নতি হবে না, লক্ষ্য করা যাবে না। একইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশও আসলে সুষ্ঠু স্বাভাবিক হবে না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, এই শিরোনামে এই মুহূর্তে কথা বলতে চাই। শিরোনামটি এবং যে আলাপটি করতে চাই, এই আলাপটি এই মুহূর্তে ঠিক আমার নয়। আলাপের প্রসঙ্গে হয়তো আমি কিছু ইনপুট দেব, কিন্তু আলাপটি করেছেন বাংলাদেশে একটি ট্যাবলয়েড পত্রিকা আছে মানব জমিন, সেই মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজকে তাদের প্রিন্ট সংস্করণে প্রথম পাতায় একদম বড় করে প্রধান হেডলাইন করে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন মতিউর রহমান চৌধুরী। সেটির আলোকেই আমরা কথা বলতে চাই। মতিউর রহমান চৌধুরী লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো ঐতিহাসিক, কখনো টানাপোড়েনের, কখনো রাখি বন্ধনের, আবার কখনো বৈরী। শেখ হাসিনা জামানায় এসে হয়ে গেল একতরফা আত্মসমর্পণ হলো। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এই সম্পর্ক দাঁড়ালো প্রতিহিংসার, চলল কাল্পনিক আর আজগুবি প্রচার, সম্পর্ক পরিণত হলো শত্রুতায়, শত্রু হয়ে গেল মিডিয়া যুদ্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম মারমুখ ও আক্রমণাত্মক রূপে আবির্ভূত হলো। ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে, এটা ছিল রোজকার ঘটনা। সরকার তখন চুপ, কিন্তু বিরামহীন প্রচারণা চলল। শেখ হাসিনাও নিরাপদ দূরত্বে থেকে ঘি ঢাললেন। ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বন্ধ হলো ভিসা, এমনকি মানবিক ভিসাও। সীমিত হয়ে গেল যোগাযোগ। ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা, চীন তো হাসপাতাল খুলে বসলো। এমনকি হালাল রেস্টুরেন্টও, পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে। এদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল, মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল, অঘোষিত রণাঙ্গনে পরিণত হলো দুই দেশের সীমান্ত। এর আগে 5ই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত, দল বেঁধে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ ছাড়লেন। অসমর্থিত খবর, প্রায় 50,000 নেতা কর্মী আশ্রয় নিলেন ভারতে। এভাবেই চলল প্রায় 10 মাস। জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করলো। ইউরোপীয় একটি দেশের দ্বিতীয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি। দরজা খুলল আলোচনার, সীমিত পর্যায়ের যোগাযোগ, তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল। কোথায় যেন গোলমাল। তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি। তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কাম্য নয়। ভূ রাজনৈতিক কারণে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন। এটি খানিকটা ভুল বলা যায়। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গোর। তিনি বর্তমানে ভারতেই আছেন, অবস্থান করছেন, ভারতে এসছেন, গত মাসেই ভারতে এসছেন। এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিত ভাবে। সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা। এর আগের খবর, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয়। এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে। দুই দেশের মধ্যে পূর্ণমাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত। এজেন্সির ওপর নির্ভরশীল ছিল ভারতের নীতি নির্ধারকরা। পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা। এতে সম্পর্কের উন্নতি হবে না, বরং আরো তিক্ততা বাড়বে। ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরো লম্বা হবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় শর্মা ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরো সক্রিয় হলেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল। কে ছোট কে বড় বিবেচনায় নয়, ইউনূস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক। খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন। সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটাই এখন অগ্রাধিকার। খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি, এ নিয়ে কেউ কথা বলছেন না। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতই পাওয়া যায়। ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি, এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে, যা একসময় উদ্বেগের কারণ হতে পারে। ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ। তারা বলেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না, হাত বাড়াতে হবে বন্ধুত্বের, সম্পর্ক করতে হবে স্বাভাবিক। ঢাকার তরফে বলা হয়েছে দরজা খোলা, যে কেউ আসতে পারে, আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি। এখানে বলে রাখা ভালো, এই মুহূর্তে ভারতের ভেতরেই বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করছেন কেউ কেউ। এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে, বদলে গেছে মিডিয়ার শিরোনামও। বিশ্লেষকরা বলছেন ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি। এই ছিল মতিউর রহমান চৌধুরীর মন্তব্য প্রতিবেদন। কিন্তু এই মন্তব্য প্রতিবেদনটা খানিকটা একপেশে মন্তব্য প্রতিবেদন। ভারতের নীতির আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এটাই হচ্ছে মোদ্দা কথা। গতকালকে এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী এনডিটিভির এক সাক্ষাৎকারে যে মন্তব্যগুলো করেছেন যে ভারত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এবং এর কথাও বলেছেন যে বর্তমান যে সরকারটি আছে কিংবা বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে তারা অভিযোগ করছে যে অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ যদি নির্বাচনই হয় তাহলে বাংলাদেশ আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগুচ্ছে। এ বিষয়ে ভারতের ঘোর আপত্তি আছে। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের নীতি এখনো পর্যন্ত অটল। 2 ধাপে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, সেই চিঠির একটিরও জবাব দেননি, এবং ভারত শেখ হাসিনার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। নীতির পরিবর্তনটা কিভাবে হলো? মতিউর রহমান চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। আমেরিকায় গিয়ে বাংলাদেশকে লাভবান হয়েছে। বাংলাদেশকে বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বা হবে। যে সয়াবিন তেল ভোক্তা, বাংলাদেশের ভোক্তাদের পকেট কাটবে, ভারত থেকে এলে সেটা আমাদের জন্য সাশ্রয়ী মূল্যে আমরা পেতাম। এরকম নানা ক্ষেত্রে পকেট কাটার একটা করে ব্যবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা। মতিউর রহমানের প্রতিবেদনে এমনটা বলা হচ্ছে। পাকিস্তানি কাপড় চোপড় দিয়ে যদি আমরা চলি, আমাদের জীবন শেষ। একটি উদাহরণই যথেষ্ট, যে আমাদের এই যে গার্মেন্টস শিল্পের 85% কাঁচামাল ভারত থেকে আমদানি, এখনো পর্যন্ত আমদানি হয়। মতিউর রহমান চৌধুরী তার মন্তব্যে প্রতিবেদনে বলছেন যে কাপড় চোপড়ের ব্যবসা গেছে পাকিস্তানে। নো, ভারতের হাতেই আছে এখনো পর্যন্ত, এবং ভারত নির্ভরতা আছে। ভারত থেকে পাকিস্তানের সেই সক্ষমতাও নেই, আমাদের যে চাহিদা সেই অনুযায়ী যে যোগান দেবে সেই সক্ষমতাও নেই। কিংবা আমরা যদি দূরদেশ থেকে তুলা বা সুতা আমদানি করতে যাই, ভারতের থেকে না হলে 20-25% বেশি দামে কিনতে হবে, আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, আমরা বিদেশে মার্কেট হারাবো, এমন নানা রকম সংকট তৈরি হবে। চীন তো হাসপাতাল খুলে বসলো বাংলাদেশে, এমন কথা বলছেন মতিউর রহমান চৌধুরী। আজকে 1.5 বছর হতে চললো, চীনের হাসপাতাল হয়েছে কোথায়? রংপুরে হওয়ার কথা, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোন মানুষ বলবেন যে একটা ইট পড়েছে কোনো মাটিতে? এই কথাবার্তাগুলোকে কিভাবে মূল্যায়ন করবো? বার্তাবাদী কথাবার্তা, গাল গল্পের কথাবার্তা। তেমনটাই মনে হচ্ছে। আমরা 1.5 বছর ধরে শুনছি যে বাংলাদেশে চীনের হাসপাতাল হচ্ছে না, কোনো অগ্রগতি নেই এ ব্যাপারে। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কোন নিয়ে? পর্যটনের জন্য চীনে যাচ্ছেন, আমরা তো জানি না আসলে। কিংবা রোগীরা কোন নিয়ে চিকিৎসার জন্য কোন নিয়ে বিশেষ হাসপাতাল বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে চীন, সেখানে যাচ্ছে, এমন কোন তথ্য পরিসংখ্যান আছে? এগুলো শুধু গাল গল্প ছাড়া আসলে কিছুই নয়। আবার খালেদা জিয়ার অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী, চিকিৎসা সহায়তা দিতে চেয়েছেন। এটিকেও অনেকে দেখছেন যে ভারতের সম্পর্কের নাটকীয় মোড়। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের নাটকীয় মোড়টা কোথায় আমরা তো সাদা চোখে দেখতে পাচ্ছি না। যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা হয়তো দেখতে পারতে পারেন। তারা ভারতকে অসহায় বলতে পারেন যে ভারত অসহায়, ভারত ঠেকাই পড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে।
আরে বাবা, বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশকে যদি ব্লক করে দেয় ভারত, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। এগুলো আসলে অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। আমি এটিকে এইভাবেই দেখছি যে ভারত বাংলাদেশ নাটকীয় মোড় সম্পর্কে কোনোভাবেই হয়নি। আজ থেকে 1.5 বছর 16-17 মাস আগে যেমনটা ছিল একটা বন্ধাত্মপূর্ণ সম্পর্ক, সেই বন্ধাত্মপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত আছে। এই সম্পর্কের উন্নয়ন একমাত্র হতে পারে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে। ভারত এটি বরাবর বলে আসছে এবং সেটিতেই ভারত এখন পর্যন্ত বিশ্বাস করে বলে আমরা মনে করি। এই মুহূর্তে এ পর্যন্ত।